একটু ভাবুন তো, প্রতিদিন যে মেইন হাইওয়ে দিয়ে যাতায়াত করা হয় সেটা হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে গেল। হ্যাঁ, তখন তো বাধ্য হয়ে অনেকটা পথ ঘুরে যেতে হবে। একদম তাই। আর এতে তেল খরচ ডাবল, সময় নষ্ট, মানে দিন শেষে পকেট একদম ফাঁকা। গত ২৮শে ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছে। রাইট, হরমুজ প্রণালীর ব্যাপারটা। হ্যাঁ, এই প্রণালী বন্ধ হওয়ার খবরে রাতারাতি আমাদের দেশের শত শত কোটি টাকা স্রেফ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা হাতে থাকা কিছু রিপোর্ট ঘেঁটে দেখব যে হাজার মাইল দূরের একটা সাগরের জট কিভাবে আমাদের দৈনন্দিন বাজারের খরচ বাড়িয়ে দিচ্ছে। আসলে এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, অনেকেই ভাবতে পারেন যে মধ্যপ্রাচ্যের সংঘাত আমাদের কি এমন ক্ষতি করবে। হ্যাঁ, সেটাই তো মনে হয়। কিন্তু গ্লোবাল সাপ্লাই চেনের একটা ছোট সুতো টানলে কিভাবে আমদানি ব্যয় আকাশছোঁয়া হয়ে যায়, সেটাই মেকানিজম না বুঝলে বিশ্বাস করা কঠিন। ওই যে শুরুতে হাইওয়ে বন্ধ হওয়ার কথা বলছিলাম, হরমুজ প্রণালী হল গ্লোবাল তেলের বাজারে সেই মেইন হাইওয়ে। একদম। এটা বন্ধ হওয়ার ইম্প্যাক্টটা সাংঘাতিক। আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম প্রায় ১৬৭% লাফ দিয়ে ব্যারেল প্রতি $২৩৬ উঠে গেছে। ব্যাপারটা অনেকটা রাইড শেয়ারিংয়ে ওঠার পর মাঝরাস্তায় হঠাৎ ১৬৭% সারচার্জ জুড়ে দেওয়ার মতো। খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। আর এর ফলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসিকে শুধু দুটো ডিজেলবাহী জাহাজের জন্যই বাড়তি ৩৩০ কোটি টাকা গুনতে হয়েছে। মানে সব মিলিয়ে অতিরিক্ত খরচ প্রায় ১,০০০ কোটি টাকা। কিন্তু আমার এখানে একটা খটকা লাগছে। কি রকম? মধ্যপ্রাচ্যে ঝামেলা হচ্ছে ঠিক আছে, কিন্তু বিপিসি তো তেল কেনে সিঙ্গাপুর ভিত্তিক প্ল্যাটস সূচক অনুযায়ী, তাই না? এই দুটোর মধ্যে কানেকশনটা ঠিক কি? কানেকশনটা মূলত গ্লোবাল প্রাইসিং মেকানিজমের ভেতরে। প্ল্যাটস সূচক হল এশিয়া অঞ্চলে তেলের দামের একটা বেঞ্চমার্ক। আচ্ছা। মধ্যপ্রাচ্যের তেল সিঙ্গাপুরের রিফাইনারিগুলোতে গেলে এই সূচক কাজ করে। তেলের দাম নির্ধারিত হয় তেল জাহাজে তোলার দিন এবং তার আগের আর পরের দুদিনের গড় দামের উপর ভিত্তি করে। ও, বুঝতে পেরেছি। এর কারণে ইন্স্যুরেন্স প্রিমিয়াম রকেটের গতিতে বেড়ে যায়। মার্কেট তখন প্যানিক করে। আর ওই ৫ দিনের গড় দামটা হুহু করে বেড়ে যায়। ঠিক তাই। আমাদের মতো দেশগুলো যারা সরাসরি এই সূচকের সাথে চুক্তিবদ্ধ, তাদের আমদানি ব্যয় তাৎক্ষণিকভাবে বেড়ে যায় কোনো পূর্ব প্রস্তুতি ছাড়াই। তার মানে ঘুর পথে আসার আর এই প্যানিকের পুরো পেনাল্টিটা আমরাই দিচ্ছি। ডেটা বলছে গত অর্থবছরেও বিপিসি প্রায় ৪,০০০ কোটি টাকা মুনাফা করেছিল। হ্যাঁ, বেশ বড় অ্যামাউন্ট। অথচ এই সূচকের অস্বাভাবিক লাফের কারণে তারা এখন প্রতি লিটার ডিজেলে ৬৮ থেকে ৬৯ টাকা লোকসান দিচ্ছে। মানে একটা লোকাল মনোপলি কোম্পানি গ্লোবাল চোক পয়েন্টের কাছে এতটা অসহায়। এটা আসলেই চিন্তার বিষয়। আর এই বিশাল লোকসানের ধাক্কা তো হাওয়ায় মিলিয়ে যাবে না। না, এর প্রভাব তো একেবারে সরাসরি আমাদের ওপরেই পড়ে। দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩% পূরণ হয় ডিজেল দিয়ে। রাইট। কৃষি, শিল্প, পরিবহন সবখানে। হ্যাঁ, কৃষকের পাম্প, ফ্যাক্টরি, ট্রাক সবই তো ডিজেল খাচ্ছে। যদিও দেশে সরাসরি ডিজেলের দাম এখনও বাড়ানো হয়নি, কিন্তু আমরা দেখছি জেট ফিউয়েলের দাম ১ মাসে দুবার বেড়ে লিটারে ২০২ টাকা পার হয়ে গেছে। আর এর মধ্যেই বিভিন্ন ফিলিং স্টেশনে কৃত্রিম সংকট বা লম্বা লাইন দেখা যাচ্ছে। কিন্তু ডিজেলের আগে জেট ফিউয়েলে কেন এই লাফটা দেখলাম আমরা? কারণ জেট ফিউয়েলের বাজারটা সরাসরি গ্লোবাল স্পট প্রাইসের সাথে অ্যাডজাস্ট করা হয়। সেখানে ডিজেলের দামটা সরকার সাধারণ মানুষের কথা ভেবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য কিছুটা ভর্তুকি দিয়ে আটকে রাখে। কিন্তু এই আটকে রাখাটা তো আর্টিফিশিয়াল। হ্যাঁ, এটা খুব বেশি দিন ধরে রাখা যায় না। সিপিডির বিশেষজ্ঞ খন্দকার গোলাম মোয়ালজাম যেমনটা বলছিলেন, পরিস্থিতি সামাল দিতে এখন বিলাসী ব্যয় কমিয়ে ৩ মাসের একটা শর্ট টার্ম প্ল্যান করা দরকার। আর রেশনিং পদ্ধতি চালু করার কথাও তো বলেছেন তিনি। হ্যাঁ, রেশনিং করাটা এখন জরুরি। দাঁড়ান, এখানেই আমার আসল প্রশ্নটা। রেশনিং কেন করতে হবে? বিপিসি তো গত কয়েক বছর ধরে তেলের দাম বেশি রেখে হাজার হাজার কোটি টাকা প্রফিট করেছে। তাদের অ্যাকাউন্টে জমানো টাকা আছে। তো সাধারণ মানুষ কি রেশনিংয়ের বিপদে না ফেলে ওই জমানো টাকা দিয়ে কেন এই ভর্তুকি সামাল দেওয়া হচ্ছে না? আচ্ছা, কারণটা হলো জিওপলিটিক্যাল আনসার্টেনিটি, ভৌগোলিক অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কবে থামবে তার তো কোনো গ্যারান্টি নেই। তা তো বটেই। এই অবস্থায় জমানো ফান্ডের উপর পুরোপুরি নির্ভর করাটা অনেকটা চোখ বন্ধ করে দৌড়ানোর মতো। কয়েক মাসের মধ্যে যদি জমানো ফান্ড শেষ হয়ে যায় আর যুদ্ধ চলতেই থাকে, তখন কি হবে? তখন তো অর্থনীতিতে বিশাল একটা শকওয়েভ তৈরি হবে। একদম। সেটা সামাল দেওয়ার কোনো উপায় থাকবে না। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, দীর্ঘমেয়াদী চুক্তির ফাঁদে না পড়ে
রিজার্ভ টাকা পুরোপুরি শেষ না করে ইমার্জেন্সি সার্ভিসগুলোতে অগ্রাধিকার দিয়ে রেশনিং করাটা বেশি লজিক্যাল। ব্যাপারটা আসলেই অনেক বেশি কানেক্টেড। আজকের এই আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, 1000 মাইল দূরের কোনো সাগরে যখন একটা জাহাজ আটকে যায়, সেটা শুধু নিউজে হেডলাইন থাকে না। না, একদমই না। সেটা কৃষকের সেচের খরচ বাড়ায়, ট্রাকের সবজি আনার ভাড়া বাড়ায়, আর দিন শেষে বাজারের ব্যাগের ওজন হালকা করে দেয়। গ্লোবাল সাপ্লাই চেন আসলে এভাবেই কাজ করে। আর আমদানি নির্ভর দেশগুলোকে এই রিয়ালিটি মেনেই পলিসি বানাতে হবে। আর এই রিয়ালিটি থেকেই শেষ একটা ভাবনার জায়গা তৈরি হয়। যদি এই ধরনের সাপ্লাই চেন ব্লক হয়ে যাওয়াটা ভবিষ্যতে নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়, তবে কি আমদানি নির্ভর দেশগুলোকে বাধ্য হয়ে নির্ধারিত সময়ের অনেক আগেই প্রচলিত পরিবহন আর শিল্প খাতকে পুরোপুরি রিনিউয়েবল বা নবায়নযোগ্য শক্তির দিকে শিফট করতে হবে? খুব লজিক্যাল একটা পয়েন্ট। হয়তো এই সংকটটাই আমাদের ভবিষ্যতের জ্বালানি স্বাধীনতার সবচেয়ে বড় অ্যালার্ম বেল। ভেবে দেখার মতো বিষয়।